বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য পড়ছিলাম লেখক ও সাংবাদিক আবুল আসাদ রচিত সাইমুম সিরিজের অপারেশন তেল আবিব ২ বইটি। আজকে পড়ছি বইটির প্রথম সিজনের ১০ম পর্ব। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বগুলো দিতে আমি শক্তি পাই। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সৌদি আরবের দুর্গম মরুদ্যান আল আসির। রাত ১০টা। চারদিকের দিগন্ত প্রসারিত বালির সমুদ্রে একটি ক্ষুদ্র তিলকের মতো ঘুমিয়ে আছে আল আসির। খেজুরকুঞ্জ আচ্ছাদিত আল আসিরের খুটখুটে অন্ধকারের বুক চিরে একটি লাল আলো স্থিরভাবে জ্বলছে। ভয় করে আলোর দিকে চাইলে যেন কাল রাত্রির বিশাল দেহ রক্তচক্ষু তুলে কাউকে শাঁসাচ্ছে। আল আসিরের পশ্চিম আকাশে হঠাৎ ইঞ্জিনের শব্দ শোনা গেল। শব্দ নিকটতর হলো। বোঝা গেল হেলিকপ্টার লাল আলোর উপরে এসে সার্চ লাইটের আলো একবার নিচে নিক্ষেপ করল। সার্চ লাইটের আলোয় একটি দীর্ঘ রানওয়ে স্পষ্ট হয়ে উঠল। নিভে গেল সার্চ লাইট। ল্যান্ড করলো হেলিকপ্টারটি। মাত্র ২৫ মিনিটের মধ্যে আরও ৩টি হেলিকপ্টার ল্যান্ড করলো আল আসিরে। আল আসিরের মাঝখানে খেজুরকুঞ্জে ঢাকা একটি কালো পাথরের বাড়ি, বাইতুল আমিন শাহ সৌদের একটি অবকাশ নীড়। পারস্য উপসাগরের হিমেল বাতাস সিক্ত এই নীরব নিঝুম মরুদ্যানে শাহ সৌদ মাঝে মাঝে অবকাশ যাপন করতে আসেন। শাহ ইবনে সৌদের অবকাশ নীড় এই বাইতুল আমিনে আজ সংযুক্ত আরব কমান্ড ও আরব সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের বৈঠক বসেছে। ফিলিস্তিন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে আজ এখানে। অতি গোপনে এই বৈঠক। আমেরিকা, রাশিয়া ও ব্রিটেনের সেনদৃষ্টিকে ফাঁকি দিয়ে আজ এখানে একত্রিত হয়েছেন বাদশাহ সৌদ, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার রশিদ, জর্ডানের বাদশাহ আবুল হিসাম, লিবিয়ার প্রেসিডেন্ট শিবলি সোহাইল, মরক্কোর বাদশাহ হাসান শরীফ, সুদানের প্রেসিডেন্ট ফারুক আল নিমেরি, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবু জাফর আবেদিন, সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল সাল্লাল এবং সংযুক্ত আরব কমান্ডের অধিনায়ক আবুল আমর আবদুল্লাহ। আর এসেছে সাইমুমের নেতা আহমদ মুসা। কালো পাথুরে বাড়িটির অভ্যন্তরে একটি সুসজ্জিত হলঘর। একটি গোল টেবিলের চারদিকে বসেছেন আরব নেতাগণ। সভাপতির আসনে বসেছেন শাহ সৌদ। শাহ সৌদের ডান পাশে বসেছেন সাইমুম প্রধান আহমদ মুসা, আর বাম পাশে আনোয়ার রশিদ। শাহ সৌদের সামনে এক গাদা কাগজ। প্রথম নীরবতা ভঙ্গ করে কথা বলল শাহ সৌদ। গম্ভীর কণ্ঠ ধ্বনিত হলো তার। সম্মানিত ভাতৃবৃন্দ, আমরা এক অতি গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেবার জন্য এখানে সমবেত হয়েছি। বাইতুল মোকাদ্দাস এবং ফিলিস্তিনের মুক্তির জন্য আমরা কোন পথ ধরব? সে পথ কি আমাদের সম্মিলিত শক্তি প্রয়োগের পথ, কিংবা বৃহৎ শক্তিবর্গের উপর চাপ সৃষ্টির পথ, অথবা কৌশলে ফিলিস্তিনে স্বয়ংক্রিয় কোনো বিপ্লব সংগঠনের পথ? আশা করি এ ব্যাপারে আপনারা আপনাদের সুচিন্তিত বক্তব্য রাখবেন। শাহ সৌদ চুপ করলেন। নেমে এলো নীরবতা। এবার কথা বললেন আনোয়ার রশিদ। তিনি বললেন, ফিলিস্তিনের মুক্তির জন্য আপনি যে পথ তিনটির কথা উল্লেখ করেছেন, তারই কোনো একটি পথ ধরে আমাদের এগোতে হবে। এই পথগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে আমাদের সকলের যে ধারণা, তা একই রূপ হবে বলে আমার বিশ্বাস। আমার অনুরোধ, আপনি এই ব্যাপারে প্রথম বক্তব্য রাখবেন। প্রেসিডেন্ট আবেদিন, বাদশাহ হাসান শরীফ, প্রেসিডেন্ট শিবলি সোহেল প্রমুখ উপস্থিত সকলে আনোয়ার রশিদের প্রস্তাবকে সহাস্যে সমর্থন জানালেন। শাহ সৌদ ধীরে ধীরে মুখ তুললেন। মনে হলো একটু ভাবলেন তিনি। কাগজপত্র একটু নাড়াচাড়া করলেন। তারপর বলতে শুরু করলেন, আমরা সকলেই জানি সোভিয়েত, ব্রিটেন ও আমেরিকা ইহুদি শক্তির পেছনে না থাকলে ফিলিস্তিনে ইহুদি আমদানি সম্ভব হতো না। জাতিসংঘে ফিলিস্তিন বিভক্তির প্রস্তাব উঠত না, পাশও হতো না, এবং ইসরায়েল রাষ্ট্র জন্মলাভ করত না। বাইরে থেকে আমরা শক্তি প্রয়োগ করে ফিলিস্তিন মুক্ত করতে পারব না, কারণ সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও আমেরিকার সাথে যুদ্ধ করার মতো শক্তি আমরা এখনও অর্জন করতে পারিনি। ইসরায়েলের সাথে আমাদের কয়েকটি যুদ্ধ থেকে পরিষ্কার হয়ে গেছে, ও পথ আমাদের সাফল্যের পথ নয়। চাপ প্রয়োগের কথা আমরা ভাবতে পারি। তৈল অস্ত্রের সাহায্যে আমরা সে চাপ দিয়ে আসছি, কিন্তু এই চাপেরও একটা সীমা আছে। সে সীমা আমরা অতিক্রম করতে পারি না। তৈল অস্ত্র প্রয়োগে কিছু ফল আমরা পেয়েছি, আরও কিছু ফল পেতে পারি, কিন্তু ফিলিস্তিনের মুক্তি এর দ্বারা আসতে পারে না। আরেকটি পথ বাকি থাকে, সেটা হলো ফিলিস্তিনের অভ্যন্তর থেকে স্বয়ংক্রিয় বিপ্লবের মাধ্যমে ফিলিস্তিনের মুক্তি। আমার মতে ফিলিস্তিনের মুক্তির এই পথই একমাত্র সঠিক পথ।
জাতীয় মুক্তি আন্দোলনের এই পথে আমাদের এগোতে হবে। আমি আনন্দিত যে সাইমুম জাতীয় মুক্তি আন্দোলনের সে পথ রচনা করেছে। শাহ সৌদ চুপ করলেন। মুহূর্ত কয়েক নীরবতা। তারপর কথা বললেন আলজেরিয়ার প্রেসিডেন্ট। তিনি বললেন, আন্তর্জাতিক দিক থেকে এ পথটি নিরাপদ, কিন্তু বিষয়টি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। আনোয়ার রশিদ বললেন, বিষয়টি জটিল ও সময় সাপেক্ষ অবশ্যই, কিন্তু অসম্ভব নয়। সাইমুম যে পথ ধরে এগুচ্ছে তা একে একে অনেক সহজ করে দেবে। বাদশাহ হাসান শরীফ ও প্রেসিডেন্ট শিবলি সোহেল নিচু স্বরে কিছু কথা বললেন। পরে প্রেসিডেন্ট শিবলি সোহেল বললেন, আমরা যে পথে এগোতে যাচ্ছি তার সাফল্যের অধিকাংশ নির্ভর করছে সাইমুমের কর্মতৎপরতার উপর। আমাদের মোহতারাম ভাই আহমদ মুসা উপস্থিত আছেন। তার বক্তব্য আমরা শুনতে পেলে আমাদের আলোচনা সহজ হতো। শাহ সৌদ মাথা নেড়ে বললেন, ঠিক। স্মিত হেসে আহমদ মুসার দিকে চাইলেন। আহমদ মুসা বললেন, মোহতারাম শাহ সাহেব যে মত প্রকাশ করেছেন আমার বক্তব্য সেটাই। আমি আনন্দিত যে আমরা সবাই এক লাইনে চিন্তা করছি, আর সাইমুমের গোটা সংগঠন গড়ে উঠেছে এই দর্শনের ওপর ভিত্তি করেই। আপনারা যে সর্বাত্মক সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন তা অব্যাহত থাকলে আমি নিশ্চয়তা দিতে পারি যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আপনারা শুনে খুশি হবেন যে ইসরায়েলের ড্রজি সম্প্রদায়ের সাথে আমাদের চুক্তি হয়েছে। ইসরায়েলের স্থল, বিমান ও নৌবাহিনীতে ওদের 14,000-এর মতো লোক রয়েছে। ওদের সর্বাত্মক সাহায্য আমরা পাব। এতদিন ইসরায়েলি আর্মির অভ্যন্তরে প্রবেশ ছিল অসম্ভব। আল্লাহর অনুগ্রহে এখন সে সুযোগ সৃষ্টি হয়েছে। ইসরায়েলিদের ইহুদিকরণ প্রচেষ্টায় অসন্তুষ্ট ক্ষুব্ধ ড্রজিরা আমাদের সব রকম সাহায্য দেবে। আহমদ মুসা চুপ করল। নেমে এলো নীরবতা। নীরবতা ভাঙলেন শাহ সৌদ নিজেই। ফিলিস্তিনে কোনো স্বয়ংক্রিয় বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি আমরা ইসরায়েল রাষ্ট্রের উৎখাত করতে চাই, তাহলে ফিলিস্তিনি মুসলিম জনসাধারণের প্রতিনিধি ও মুখপাত্র হিসেবে সাইমুমের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে হবে। আর তার আগে আমাদের তরফ থেকে স্বীকৃতি দিতে হবে। আমরা মুসলিম দেশগুলো জাতিসংঘের প্রস্তাব আনি এবং আমাদের প্রভাবে কাজে লাগাই, তাহলে সাইমুম জাতিসংঘের স্বীকৃতি লাভ করবে। ভবিষ্যতে এই আন্তর্জাতিক স্বীকৃতি খুবই কাজে আসবে। মরক্কোর বাদশাহ শরীফ বললেন, শাহ সাহেব উপযুক্ত পরামর্শ দিয়েছেন। ফিলিস্তিনের অন্তর্বিপ্লবের পরিকল্পনা যদি আমাদের সফল হয়, তাহলে ওই আন্তর্জাতিক স্বীকৃতি খুবই উপকারে আসবে। অবশ্য সেই বিপ্লব যদি নিছক সরকার পরিবর্তন ধরনের হয়, তাহলে ওই আন্তর্জাতিক স্বীকৃতি খুব গুরুত্ববহ হবে। বাদশাহ আবুল হিসাম বললেন, আমরা কি আজই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব? প্রেসিডেন্ট হাফিজ আল সাল্লাল বললেন, সিদ্ধান্ত আমরা আজই নিচ্ছি, কিন্তু তা আমরা ঘোষণা করব আমাদের আসন্ন রাবাত শীর্ষ সম্মেলন, এবং তারপর থেকেই সাইমুমের জন্য আমরা আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চালাব। শাহ সৌদ বললেন, হাফিজ সাহেব ঠিক বলেছেন। রাবাত সম্মেলনে আমরা আমাদের সিদ্ধান্ত ঘোষণা করব। শাহ সৌদ একটু চুপ করলেন। তারপর আহমদ মুসার দিকে তাকিয়ে বললেন, লক্ষ লক্ষ নিরাশ্রয় ও দুঃখী মানুষের পক্ষ থেকে এই গুরুদায়িত্ব আপনার ওপরই বর্তেছে। আমরা গর্বিত যে সাইমুম এই দায়িত্ব পালনের সমর্থ। আমরা এখন জানতে পারলে উপকৃত হব যে অন্তর্বিপ্লবের পরিকল্পনা আপনার কি হবে এবং সেক্ষেত্রে আমাদের কি করণীয় থাকবে। আহমদ মুসা একটু নড়ে চড়ে বসলেন। কপালে তার চিন্তার বলিরেখা স্পষ্ট, মুখটি তার প্রশান্ত, চোখ দুটি তার ভাবনার কোনো অতল গভীরে। ধীরে ধীরে মুখ খুলল আহমদ মুসা। বলল সে, অন্তর্বিপ্লবের পথ অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। আমরা শুধু শক্তি দিয়ে 30 লাখ ইহুদির কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিতে পারব না। আমাদেরকে কৌশলের পথ ধরতে হবে। ইসরায়েলি নেতাদের পারস্পরিক বিরোধের সুযোগে আমাদের নিতে হবে। উচ্চাভিলাষী মোশেহান ক্যাবিনেট থেকে সরে দাঁড়িয়েছেন। ইসরায়েলি আর্মির সাবেক সর্বাধিনায়ক জেনারেল রবিন রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করছেন। আমরা জানি ইসরায়েল আর্মির এক বিরাট অংশের ওপর এই দুজনের প্রভাব রয়েছে। ইসরায়েলের বন্ধু দেশগুলো তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ সম্পর্কে জ্ঞাত আছে। আমরা তাদের দুজনকে কাজে লাগিয়ে ইসরায়েলি জনগণ ও সেনাবাহিনী এবং ইসরায়েলের বন্ধু রাষ্ট্রদের বিভ্রান্ত করব। বিভ্রান্তি কাটিয়ে প্রকৃত বিষয় তারা বুঝে ওঠার পূর্বেই আমরা আমাদের প্রতিষ্ঠিত করতে পারব বলে আশা করছে। আহমদ মুসা একটু থামল, আবার শুরু করলেন, এর ওপর আমরা যদি আন্তর্জাতিক স্বীকৃতি পাই, তাহলে ভবিষ্যতে তা আমাদের ওপর খুবই উপকারে আসবে। আমরা আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পর ইসরায়েল সরকারের সাথে আপোষমূলক মনোভাব আপনাদের দেখাতে হবে। আমি যতদূর জানি, ইসরায়েল স্বীকৃতির আশ্বাস ফেলে
তার অধিকৃত সব এলাকা সে ছেড়ে দিবে। ইসরায়েলের সাথে এই ধরনের সমঝোতার পথ আপনাদের করতে হবে। আর এই সমঝোতার চেষ্টা পাবলিসিটি ওয়ার্ক বেশি করতে হবে। ইসরায়েল আর্মি এবং সেখানকার জনসাধারণের এক বিরাট অংশ এই পরিকল্পনার বিরুদ্ধে। সুতরাং ইসরায়েল সরকারের এই আপোষমূলক মনোভাবের বিরুদ্ধে তারা বিক্ষুব্ধ হবে, আর আমরা এরই সুযোগ গ্রহণ করব। সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও আমেরিকা আন্তরিকভাবে চায় না যে ইসরায়েল ও আরবরা পূর্ণ সমঝোতায় পৌঁছক। সুতরাং আমাদের সাথে আপোষমুখী ইসরায়েল সরকারের বিরুদ্ধে কোনো অভ্যন্তরীণ অভ্যুত্থানকে তারা কোনোরূপ সন্দেহের চোখে দেখবে না। আহমদ মুসা থামল। প্রেসিডেন্ট শিবলি সোহেল কথা বললেন। তিনি উঠে দাঁড়িয়ে আহমদ মুসার ডান হাতটি হাতে নিয়ে একটি ঝাঁকুনি দিয়ে বললেন, খায়ের খায়ের, চমৎকার বুদ্ধি, চমৎকার পরিকল্পনা, মোবারকবাদ আপনাকে। শাহ সৌদের চোখ বুঝে গিয়েছিল। ধীরে ধীরে তিনি চোখ খুললেন। হ্যাঁ, পরিকল্পনা ও প্রস্তাবগুলো খুব সমীচীন, সুচিন্তিত, কিন্তু সমস্যা দেখা দেবে বিপ্লবের প্রকৃতি প্রকাশ হয়ে পড়ার পর। আমেরিকা মরিয়া হয়ে কিছু করে না বসে। অবশ্য আফ্রো এশিয়ান সহ চীন, ফ্রান্স প্রভৃতি দেশগুলো যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমেরিকা সে সাহস পাবে না। তাছাড়া সোভিয়েত ইউনিয়নকে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করতে হবে আমাদের। আনোয়ার রশিদ ও হাফিজ আল সাল্লাল প্রায় একই সঙ্গে বলে উঠলেন, আমরা তা পারব। আমরা যদি তাকে তার প্রভাব বলে অক্ষুণ্ণতার নিশ্চয়তা দান করি, তাহলে এটা করতে পারব। বাদশাহ আবুল হিসাম, ফারুক আল নিমেরি, হাফিজ আল সাল্লাল, শিবলি সোহেল প্রমুখদের মধ্যে টুকিটাকি আলোচনা চলতে লাগলো। শাহ সৌদ তার টেবিলের সাদা বোতামে মৃদু চাপ দিয়ে বললেন, তারপর বললেন, আমরা এখন নাস্তা করব। আমাদের এতক্ষণের আলোচনায় যে সিদ্ধান্তে পৌঁছলাম তা হলো: 1. অন্তর্বিপ্লবের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত করতে হবে। 2. সাইমুমকে ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে আমরা স্বীকৃতি দেব এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করব। 3. ইসরায়েল সরকারকে আমরা এমন ধরনের মৈত্রীতে আবদ্ধ করতে চেষ্টা করব যাতে সেখানকার জনগণ ও সেনাবাহিনী বিক্ষুব্ধ হয়। 4. অর্থবল, লোকবল, অস্ত্রবল, যে সাহায্যই সাইমুমের প্রয়োজন পড়বে তা আমরা দেব। শাহ সৌদ থামলেন। তিনি চুপ করতেই সাউন্ডপ্রুফ ঘরটির দেয়াল ফেটে একটি দরজা বেরোলো। দরজা দিয়ে নাস্তার ট্রে ঠেলে প্রবেশ করলো শাহ সৌদের খাস পেয়ারা শরীফ ইবনে আলী আকরাম। রাবাতের আন্তর্জাতিক বিমানবন্দর, কঠোর প্রহরা চারিদিকে। দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সীমিত সংখ্যক সাংবাদিক ছাড়া বেসামরিক কোনো লোকের চিহ্ন কোথাও নেই। আর মিনিট 7 মধ্যেই শাহ সৌদের বিশেষ বিমানটি ল্যান্ড করবে। মরক্কোর বাদশাহ হাসান শরীফ এবং মন্ত্রিসভার সদস্যবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঊর্ধ্বতন সামরিক অফিসার ও বিমান কর্মচারীদের ইতস্তত বিচরণ করতে দেখা যাচ্ছে। গার্ড ও বনার দেওয়ার জন্য সেনাবাহিনীর একটি ইউনিট প্রস্তুত রয়েছে। সালাম গ্রহণ মঞ্চের পাশেই দাঁড়িয়ে আছে বুলেট প্রুফ সুদৃশ্যকারী। ওদেরই একটি বহন করবে শাহ সৌদ ও বাদশাহ হাসান শরীফকে। আহমদ মুসা ভিআইপি রুম থেকে বেরিয়ে বিমান চত্বরে একটি চক্কর দিয়ে টয়লেটের দিকে চলল। সাধারণ আরবি পোশাক তার দেহে। টয়লেটে ঢুকতে গিয়ে একটি মুখের দিকে নজর পড়তে তার চিন্তা যেন হোঁচট খেল। কাঁধে ক্যামেরা ঝোলানো একজন লোক বেরিয়ে আসছিল টয়লেট থেকে। সোডিয়াম লাইটের ধবধবে আলো লোকটির মুখের প্রতিটি রেখা যেন আহমদ মুসার কাছে স্পষ্ট করে তুলল। জোড়া ভ্রু, নাকের ডান পাশে কাটা দাগ, ঝুলে পড়া ঠোঁট, কোথায় যেন এই মুখ তিনি দেখেছেন। লোকটির পেছনে আরেকজন লোক বেরিয়ে এলো। এই লোকটিকে আহমদ মুসা চেনে, বাদশাহ শরীফের খাস ড্রাইভারদের প্রধান। আহমদ মুসা টয়লেটে ঢুকল, কিন্তু উড়োজাহাজের প্রফেলারের মতো চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল তাসের এই সাংবাদিক ভদ্রলোকটিকে। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল ডসিয়ার অ্যালবামের একটি মুখ। সেই জোড়া ভ্রু, নাকের ডান পাশে কাটা দাগ, ঝুলে পড়া ঠোঁট। নাম ইসাক এলিস, ইরগুঞ্জাই লিওমির দুর্ধর্ষ ইহুদি স্পাই। কথাটা মনে হওয়ার সাথে সাথে গোটার শরীর রোমাঞ্চ দিয়ে উঠল আহমদ মুসার। ইরগুঞ্জাই লিওমির অপারেশন স্কোয়াডের মধ্যমণি ইসাক এলিস এখানে? তাস করেসপন্ডেন্ট সে কবে থেকে? বিজলির চমকের মতো আরেকটি প্রশ্ন ছুটে এলো তার মনে। খাস ড্রাইভার প্রধান শরীফ আল ইসাক এলিসের পেছনে বেরিয়ে গেল কেন? শাহ ফয়সালের শাহাদতের ঘটনার পুনরাবৃত্তি করতে যাচ্ছে না তো? কেঁপে উঠল মুসার লৌহ হৃদয়। আকাশের জেট ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে। ল্যান্ড করছে শাহ সৌদের বিমান। টয়লেট থেকে ছুটে বেরিয়ে গেল আহমদ মুসা।
ওই তো রানওয়ে দিয়ে ছুটে আসছে শাহ সৌদের বিশেষ বিমানটি। বাদশাহ হাসান শরীফ ও ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বিমান চত্বরে এসে দাঁড়িয়েছেন মহান অতিথিকে সম্বর্ধনা জানানোর জন্য। দ্রুত কাজ করছিল আহমদ মুসার মন। বিন্দু বিন্দু ঘাম তার কপালে, চোখে তার দৃঢ় সিদ্ধান্তের ছাপ। টয়লেট থেকে বেরিয়ে সে সোজা গেল সালাম গ্রহণ মঞ্চের পেছনে দাঁড়ানো আবুল আসের কাছে। আবুল আস সাইমুমের রাবাত ইউনিটের প্রধান। খুব নিচু গলায় আহমদ মুসা বলল, তাস করেসপন্ডেন্টের দিকে নজর রেখেও ওকে আমাদের চাই। ড্রাইভার শরীফ আলমকেও সন্দেহ করছে বলে আহমদ মুসা দ্রুত ফিরে এলো বিমানের দিকে। বিমানের খোলা দরজায় সিঁড়ি লাগানো হয়ে গেছে। পরক্ষণেই দেখা গেল শাহ সৌদ নেমে আসছেন সিঁড়ি দিয়ে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বাদশাহ হাসান শরীফ। আহমদ মুসা গিয়ে দাঁড়ালেন বাদশাহর পাশে। মন তার ছটফট করছিল। অবিলম্বে কয়েকটি কথা বলা দরকার বাদশাহকে, কিন্তু ফুরসত কই। ওখান থেকে সোজা ওরা যাবেন সালাম গ্রহণ মঞ্চে, তারপর সেখান থেকে গাড়িতে, কিন্তু বলতেই হবে তাকে কথা। সুযোগ জুটে গেল। বিমান চত্বর থেকে ফেরার পথে শাহ সাহেব ও প্রধানমন্ত্রী হাস্যালাপ করছিলেন। সেই সুযোগে আহমদ মুসা বাদশাহকে বলল, এই মুহূর্তে আপনাকে দুটি আদেশ দিতে হবে, অত্যন্ত জরুরি। বাদশাহ কিছুটা উদ্বেগ নিয়ে বলুন। পূর্ব নির্দিষ্ট গাড়ি বাদ দিয়ে সেনাবাহিনীর গাড়ি কিংবা অন্য কোনো গাড়িতে আপনাদের যাবার ব্যবস্থা করতে বলুন। ড্রাইভার শরীফ আলমকে অবিলম্বে গ্রেপ্তার করতে বলুন। আর তাস করেসপন্ডেন্টকে আমরা গ্রেপ্তার করতে চাই। কিছু হয়েছে? কিছু ঘটেছে? এবার স্পষ্ট উদ্বেগ ঝরে পড়ল বাদশাহের কণ্ঠে। তিনি প্রায় দাঁড়িয়ে পড়লেন। পরে সব জানতে পারবেন, আপনার রায় বলুন। আমি আবু আমরকে এখনই নির্দেশ দিচ্ছি। আবু আমর মরক্কোর সিকিউরিটি প্রধান। গার্ড অব অনার শেষে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার পর বাদশাহ হাসান শরীফ ও শাহ সৌদ যখন সেনাবাহিনীর একটি গাড়ির দিকে এগোচ্ছিলেন, ঠিক সেই সময় পূর্ব নির্দিষ্ট গাড়ির পাশে অ্যাটেনশনভাবে দাঁড়ানো ড্রাইভার শরীফ আলমকে দুজন নিরাপত্তা পুলিশ ধরে নিয়ে গেল। বাদশার গাড়ি চলে যাবার পর বিমানবন্দরের বহিরাঙ্গন থেকে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট খোলা জিপটিও যাত্রা করল। দেখা গেল তাস করেসপন্ডেন্ট আদ্রে সুখানভ ওরফে ইসাক এলিসো উঠে বসলেন ড্রাইভারের পাশের সিটে। সাংবাদিকদের জিপের পেছনে আরেকটি ল্যান্ড রোভার স্টার্ট নিল। গাড়ির পেছনের সিটে দুজন মুখোশধারী, ড্রাইভিং সিটে আবুল আস নিচে। তাদের গাড়ি যখন বিমানবন্দরে গেট পার হলো, সেই সময় পিছন থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল। সালাম গ্রহণ মঞ্চের পাশে দাঁড়ানো ড্রাইভার শরীফ আলমের গাড়ির ছাদ প্রচণ্ড বিস্ফোরণে উড়ে গেল জ্বলছে লিমোজিনটি। আবুল আস দেখতে পেল সামনের সাংবাদিক জিপটি থেমে গেছে। জিপ থেকে লাফিয়ে পড়লেন রয়টার এবং এএফপির করেসপন্ডেন্ট। ছুটছেন তারা বিমানবন্দরের দিকে দুর্ঘটনা দেখার জন্য। একটু পর আদ্রে সুখানভ ওরফে ইসাক এলিসো নামলেন। আবুল আসের গাড়িটিও সাংবাদিক জিপের পেছনে এসে থেমে গিয়েছিল। আর একটি নীল রঙের ভক্সওয়াগন এসে আবুল আসের গাড়ির পেছনে থামল। আবুল আস মুখোশধারীদের একজনকে বলল, তুমি আমার সাথে এসো বলে আবুল আস গাড়ি থেকে নেমেই দেখল এলিস পেছনে গাড়িটার পাশে প্রায় পৌঁছতে দরজাটি হঠাৎ খুলে গেল, আর ঝুপ করে সে ঢুকে গেল গাড়ির ভেতরে। সঙ্গে সঙ্গে নড়ে উঠল গাড়ি। ব্যাপারটি বুঝে ফেলল আবুল আস। গুলি করল সে গাড়ির টায়ার লক্ষ্য করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো সেই গুলি। গাড়িটির জানালা দিয়ে ডিম্বাকৃতি একটি বস্তু ছুটে এসে সশব্দে ফেটে গেল। মুহূর্তের মধ্যে গাঢ় কালো ধোঁয়ায় ছেয়ে গেল স্থানটি। আবুল আস তার নিজের গাড়িও ঠাহর করতে পারল না ধোঁয়ার সেই গাঢ় আবরণে। মুহূর্ত কয়েক পর ধোঁয়া যখন সরে গেল, তখন পিছনের গাড়িটির কোনো অস্তিত্ব কোথাও নেই। ইসাক এলিসকে নিয়ে এয়ারপোর্ট রোড ধরে তীব্র বেগে ছুটে চলছিল সেই নীল রঙের ভক্সওয়াগন। এলিস সহ মোট 3 জন আরোহী। এলিস পেছনের অন্ধকার ঢাকা পথের দিকে চেয়ে আশ্বস্ত হলো, না, কেউ পেছনে এনি। পরে পাশের লোকটির দিকে চেয়ে বলল, শরীফ ধরা পড়েছে রবিন। রবিন নামক লোকটি বলল, শাহ ও বাদশাহকে অন্য গাড়িতে দেখেই আমি তা বুঝতে পেরেছিলাম। টাইম বোম সে যথাসময়ে গাড়িতে সেট করতে পেরেছিল, কিন্তু শেষ মুহূর্তে সব পণ্ড হলো কি করে আমি তাই ভাবছি, বলল এলিস। আপনার পিছু নিয়েছিল ওরা কারা? আমার ধারণা ওরা সাইমুমের লোক। আপনার পরিচয় শুধু ওদের পক্ষেই জানা সম্ভব। এলিসের গাড়ির পেছনে নিঃশব্দে ঝড়ের গতিতে ছুটে আসছিল আর একটি কালো গাড়ি, কালো রঙের ল্যান্ড রোভার। হেডলাইট নিভানো, তাই আগের গাড়ির আরোহীদের কাছে গাড়িটি অজ্ঞাতই রয়ে গেছে। গাড়িতে একজন মাত্র আরোহী, আরবীয় পোশাক পরিধানে, কানের পাশ দিয়ে নেমে আসা রুমাল মুখের অধিকাংশ ঢেকে রেখেছে। তার পাশে পড়ে রয়েছে একটি সাবমেশিন গান।
এলিসের গাড়ি এয়ারপোর্ট রোড ছেড়ে জনবিরল অ্যারাবিয়ান হাইওয়েতে উঠে পড়ল। এই সময় সামনে থেকে আরেকটি গাড়ি এসে পড়ল। তার হেডলাইটের আলোতে এলিসদের গাড়িসহ পেছনের গাড়িটি আলোকিত হয়ে উঠল। দুর্ভাগ্যই বলতে হবে পিছের গাড়ির আরোহীর। তার অস্তিত্ব সামনের গাড়ির আরোহীর কাছে পরিষ্কার হয়ে গেল। প্রমাদ গুনল পেছনের গাড়ির আরোহী। এলিসদের গাড়ির গতিবেগ বেড়ে গেল। গতিবেগ বাড়ানো পেছনের গাড়িটিও। পেছনের গাড়ির আরোহীর চোখ দুটি সামনের গাড়ির প্রতি স্থিরভাবে নিবদ্ধ। মুখে তার দৃঢ় সংকল্পের ছাপ। স্পিডোমিটারের কাঁটা কাঁপছে। ৮০ পেরিয়ে কাঁটা ৯০ ছুঁই ছুঁই করছে। সামনের গাড়ির স্পিডোমিটারের কাঁটা তখন ৮০-তে, পারছে না প্রতিযোগিতায়। পেছনের গাড়িটি মিনিট দেড়েকের মধ্যেই ধরে ফেলল সামনের গাড়িটিকে। আগের গাড়ির নিকটে আসতেই এক ঝাঁক গুলি এসে পেছনের গাড়ির গায়ে লাগলো। তবু বেপরোয়া আরোহীটি তার গাড়ি এনে সামনের গাড়ির পথ রোধ করে দাঁড়ালো। থেমে গেল এলিসদের গাড়িও। আলো নিভে গেছে তার। গাড়িটি থামিয়েই আরবি পোশাকের আরোহীটি সাবমেশিন গানটি নিয়ে গাড়ি গড়িয়ে নেমে পড়ছে নিচে। চোখ তার ইনফ্রারেড গগলস। অন্ধকার স্বচ্ছ হয়ে উঠেছে তার চোখে। ওই গাড়ি থেকে গুলি বৃষ্টি হচ্ছে। পেছনের গাড়ির আরবীয় পোশাকের আরোহীটি কোনো প্রত্যুত্তর না দিয়ে সাপের মতো এগিয়ে চলেছে এলিসদের গাড়ির দিকে। রাস্তার উত্তর পাশের ঢাল বেয়ে নিঃশব্দে এগোচ্ছিল সে। কোনো প্রত্যুত্তর না পেয়ে ওপারের গুলিও বন্ধ হয়ে গেল। আরবীয় পোশাকের আরোহী দেখতে পেল এলিসের গাড়ির এপাশে লম্বালম্বি শুয়ে আছে একজন, হাতে তার উদ্যত স্ট্যান্ড গান। মাথায় শত উঁচু করে সে চারদিকটা একবার ভালো করে দেখবার চেষ্টা করছে। পেছনের আরবী আরোহীটি গুলি করার লোভ সম্বরণ করল। বোঝা গেল গাড়ির ৩ জন আরোহীকে কোথায় তা সে প্রথমে জানতে চায়। গাড়ির পেছন বরাবর গিয়ে সে থামল। অপর দুজনকে সে গাড়ির পেছনে দেখতে পেল। তাদের একজন শুয়ে, হাতে তার স্ট্যান্ড গান, অপরজন হাঁটু গেড়ে বসে, হাতে তার রিভলভার। হাঁটু গেড়ে বসা লোকটি ইসাক এলিস, তা বুঝতে পারল আরবি পোশাকের আরোহী। এলিসদের সকলের দৃষ্টি সামনের আড়াআড়ি করে রাখা আরবি লোকটির ওই গাড়ির দিকে। গাড়ির উত্তর পাশে গাড়ির লম্বালম্বি শুয়ে থাকা লোকটিকে এই সময় গুটি গুটি গাড়ির পেছন দিকে আসতে দেখা গেল। আরবীয় পোশাকের আরোহীটি বোধহয় এভাবে ৩ জনকে একসঙ্গেই চাচ্ছিল। প্রশস্ত মাইলপোস্টের আড়ালে শুয়ে স্ট্যান্ড গানটি বাঁ হাতে ধরে ডান হাতে রিভলভার থেকে ধীরে সুস্থে প্রথম গুলিটি ছুড়ল সে। আর্তনাদ করে লুটিয়ে পড়ল গুটি গুটি করে আসা লোকটি। বিদ্যুৎ গতিতে ফিরে দাঁড়িয়েছিল এলিস। একটু মাথা তুলে ফেরবার চেষ্টা করছিল গাড়ির পেছনে শুয়ে থাকা লোকটিও। কিন্তু আরবীয় পোশাকের আরোহীটি দ্বিতীয় গুলি তার কানের পাশ দিয়ে ঢুকে গেল একদম মাথার ভেতরে। এলিয়ে পড়ল তার মাথা আবার মাটিতে। এলিসও গুলি ছুঁড়েছিল, কিন্তু লক্ষ্যহীন সেসব। এলিস এবার সঙ্গে স্ট্যান্ড গানটি তুলে নিয়ে দৌড়ে দক্ষিণ পাশে চলে গেল। বোঝা গেল আরবীয় পোশাকের আরোহীটি ইচ্ছা করেই তৃতীয় গুলিটি ছুড়ল না, বরং সে দ্রুত স্থান ত্যাগ করে ঢাল বেয়ে দৌড়ে এলিসের গাড়িটির ওপাশে গিয়ে উঠল। দেখতে পেল সে এলিস রাস্তার ওপাশের ঢালে নেমে যাচ্ছে। কয়েক পা সামনে গিয়ে চিৎকার করে উঠল আরবীয় পোশাকের আরোহী, স্ট্যান্ড গান ফেলে দাও। এলি কথা শেষ হলো না তার। ছট করে এলিস পিছনে ফিরে দাঁড়ালো, কিন্তু বেপরোয়া এলিসের স্ট্যান্ড গান থেকে গুলি বেরোবার আগেই আরবীয় পোশাকের আরোহীর তৃতীয় বুলেটটি এলিসের বাম কাঁধে ঢুকে গেল। স্ট্যান্ড গান পড়ে গেল হাত থেকে, বসে পড়ল সে। এলিসের 2 সহকর্মী ও এলিসের গাড়িটি সার্চ করে এলিসকে বেঁধে গাড়িতে তুলে নিয়ে গাড়ি ছেড়ে দিল এবার আরোহীটি। শহরের অকট্রয় পোস্টে আসতেই গাড়িটি আটকে দিল সেনাবাহিনীর একটি ইউনিট। বুলেটের ঝাঁকে ঝাঁঝরা হয়ে যাওয়া গাড়িটি তার ঘিরে দাঁড়ালো, কিন্তু তাদের অফিসার গাড়ির সামনে এসে আরোহীকে দেখেই চমকে উঠে স্যালুট করে সরে দাঁড়ালো। ঘিরে দাঁড়ানো সৈনিকরাও সরে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। গাড়িটি চলে যাওয়ার পর অফিসারটি উৎসুক সৈনিকদের জানালো আহমদ মুসা। নামটি শোনার সঙ্গে সঙ্গে সৈনিকদের বিস্ময়াবিষ্ট চোখ অপষ্ট্রিয়মান গাড়িটির দিকে ছুটে গেল আরেকবার। আরবীয় পোশাকের আরোহীটি আহমদ মুসা। এলিসের প্রতি দৃষ্টি রাখবার নির্দেশ আবুল আসকে দিয়েও নিশ্চিন্ত হতে পারেনি সে, তাই নিজেও পিছু নিয়েছিল তার। এলিসকে নিয়ে আহমদ মুসা সোজা সাইমুমের রাবাত ঘাঁটিতে এসে হাজির হলো। আহমদ মুসাকে গাড়ি থেকে নামতে দেখে উদ্বেগাকুল আবুল আস ছুটে এলো। কিছু বলতে যাচ্ছিল আবুল আস, কিন্তু গাড়ির ভেতর থেকে হাত পা বাঁধা এলিসকে পিট পিট করে চাইতে দেখে চমকে উঠে থেমে গেল সে।
পরে আহমদ মুসাকে এক পাশে ডেকে বলল, শাহ এবং বাদশাহ দুবার খোঁজ করেছেন আপনাকে, উদ্বিগ্ন তারা। স্টেট গেস্ট হাউসে তারা অপেক্ষা করছেন। এলিসকে আবুল আসের হাতে সোপর্দ করে আহমদ মুসা তখনই চলল স্টেট গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসের গেটে আহমদ মুসার গাড়ি পৌঁছার সঙ্গে সঙ্গে দায়িত্ব পালনরত অফিসার টেলিফোনে খবরটি ভেতরে পৌঁছিয়ে বাইরে এসে আহমদ মুসাকে সেলুট করে দাঁড়ালো। মুহূর্তে খুলে গেল গেট, ভিতরে প্রবেশ করলো আহমদ মুসার গাড়ি। শাহ সৌদ এবং বাদশাহ হাসান শরীফ দুজনেই গাড়ির বারান্দায় এসে দাঁড়িয়েছেন। আহমদ মুসা গাড়ি থেকে নামতে জড়িয়ে ধরলেন প্রথমে বাদশাহ এবং পরে শাহ সৌদ। বাদশাহ বললেন, আল্লাহ এক ভয়ানক দুর্ঘটনা থেকে আমাদের বাঁচিয়েছেন আপনার সাহায্যে। শাহ বললেন, শুধু আমরা নই, শীর্ষ সম্মেলনটিও রক্ষা পেয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর। স্মিত হেসে জবাব দিল আহমদ মুসা। গাড়ির দিকে চেয়ে ভ্রু কুঁচকে শাহ সৌদ বললেন, মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে ফিরছেন। বাদশাহ গাড়ির দিকে চেয়ে বললেন, তাই তো। তারপর তিনি বললেন, চলুন ভেতরে গিয়ে শোনা যাবে সব। স্টেট গেস্ট হাউসের সুদৃশ্য ড্রয়িং রুমে এসে বসলেন তারা। বাদশাহ প্রথম কথা বললেন, প্রথম চোটেই ড্রাইভার শরীফ আলম সব স্বীকার করেছে। অত্যাধুনিক টাইম বমটি সাপ্লাই দিয়েছে আদ্রে সুখানভ। আদ্রে সুখানভ নয়, ওর আসল নাম ইসাক এলিস, ইরগুঞ্জাই ইলিয়মের দুর্ধর্ষ স্পাই। ইসাক এলিস চমকে উঠলেন যেন বাদশাহ দুজনেই, কিছুক্ষণ নির্বাক সকলেই। প্রথম মুখ খুলেন বাদশাহ, বললেন, দুঃখ হচ্ছে, হাতের মুঠোয় পেয়েও আমরা তাকে ধরতে পারলাম না। আবুল আস কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করেনি। আপনি খুশি হবেন, এলিস ধরা পড়েছে, তার দুজন সাথী নিহত, সেও আহত। এইমাত্র তাকে আমি আবুল আসের হাতে তুলে দিয়ে এলাম। আলহামদুলিল্লাহ, ধরা পড়েছে এলিস। সপ্রশংস দৃষ্টিতে তাকালেন বাদশাহ আহমদ মুসার দিকে। আহমদ মুসা পূর্বাপর সব ঘটনা তাদের জানালেন। সব শুনে বাদশাহ যেন অভিভূত হয়ে পড়লেন। শাহ সৌদ বললেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, মজলুম মানবতার খেদমতের জন্য আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। আহমদ মুসা বললেন, ইসাক এলিসের গ্রেপ্তারের খবর গোপন রাখতে হবে। আগামীকাল শুধু এইটুকু খবর থাকবে কাগজে। বিস্ফোরণের পর থেকে আদ্রে সুখানভের অন্তর্ধান ঘটেছে। অবশ্য কোনো সাংবাদিকই এর বেশি কিছু বলতে পারবে না। শরবত এলো এই সময়। শরবত পান করার পর প্রসঙ্গান্তর ঘটল। শাহ সৌদ বললেন, এখন থেকে 15 মিনিটের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এখানে আসছেন। হঠাৎ তারে আগমন বিস্ময় প্রকাশ করল আহমদ মুসা। আমার ধারণা অনুরোধ ও হুমকি দুই নিয়ে আসছেন তিনি। কীরকম? পূর্ণ দৃষ্টিতে চাইল আহমদ মুসা শাহ এর দিকে। ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে আমরা যেন আগামীকালের শীর্ষ সম্মেলনে সাইমুমকে স্বীকৃতি না দেই, এই অনুরোধ তিনি জানাবেন। আর ইউরোপ ও আমেরিকার প্রাণস্বরূপ তেল নিয়ে অধিক বাড়াবাড়ি করলে আরবদেরকে প্রলয়ঙ্কারী এক যুদ্ধের ঝুঁকি নিতে হবে, এই হুমকি তিনি দেবেন। থামলেন শাহ সৌদ। আর এই হুমকি ও অনুরোধের মূল লক্ষ্য হলো ইসরায়েল রাষ্ট্রের স্থায়িত্ব নিশ্চিত করা। শাহ সৌদের কথার সঙ্গে যোগ করল আহমদ মুসা। ঠিক বলেছেন আপনি, বললেন বাদশাহ। জবাব তো নিশ্চয়ই আপনারা ঠিক করে ফেলেছেন, বলল আহমদ মুসা। কেন? আল আসির বৈঠকে জবাব তো আমাদের তৈরি হয়েই আছে, বললেন শাহ সৌদ। একটু থেমে শাহ সৌদ আবার বললেন, তবে উপস্থাপনাটা হবে একটু আলাদা ধরনের। যেমন? শাহ সৌদের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চাইলেন আহমদ মুসা। আমরা পরিষ্কার বলে দেব, ফিলিস্তিন নিয়ে আরবরা 3 বার যুদ্ধ নেমেছে, চতুর্থ যুদ্ধে তারা আর নামতে চায় না। এজন্য ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে সাইমুমকে স্বীকার করে নিয়ে ফিলিস্তিন সম্পর্কিত সমস্ত দায় দায়িত্ব তার কাঁধে ছেড়ে দিয়ে আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের ব্যাপারে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়া থেকে অব্যাহতি পেতে চায়। আর তেল অবরোধের সাথে ফিলিস্তিন সমস্যা ও অধিকতর আরব এলাকা প্রত্যার্পণের প্রশ্ন জড়িয়ে আছে। সাইমুমকে স্বীকৃতি দেওয়ার পর এবং ইসরায়েলের নিকট থেকে অধিকৃত সব এলাকা ফিরিয়ে পাওয়ার পর ফিলিস্তিন প্রশ্ন আরবদের কাছে গৌণ হয়ে পড়বে। তৈল অবরোধের কোনো প্রশ্ন তখন আর উঠবে না। আর এই কথাও আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দেব, ইসরায়েল অধিকৃত এলাকা ফিরিয়ে দিলে ইসরায়েলের সঙ্গে তাদের শান্তি চুক্তিও হতে পারে। থামলেন শাহ সৌদ। হাসি খেলে গেল আহমদ মুসার মুখে। বলল সে, আমি আশা করছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় খুশি হবেন। আবার একে নিউ স্ট্র্যাটেজি মনে করতে পারেন তিনি। শাহ সৌদ হেসে বললেন, তা অবশ্য পারেন, করবেনও হয়তো তিনি। কিন্তু আরব রাষ্ট্রগুলো যে ইসরায়েলের ব্যাপারে কিছুটা সফট লাইন নিয়েছে, এই বোধ তাকে আশ্বস্ত করবে। এর ফলে তারা পারস্পরিক আলোচনার সুফল সম্পর্কে আশাবাদী হবে।
আহমদ মুসার কথা শেষ হতে বাদশাহ হাসান শরীফের লাল টেলিফোনটি বেজে উঠল। এয়ারপোর্ট থেকে টেলিফোন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হেনরি স্ট্র্যাফোর্ডকে পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল আবু বকর বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন, তারা আসছেন। আহমদ মুসা উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে এবার যেতে হয়, ওদিকে কিছু কাজও পড়ে আছে। এজাজউদ্দিন, কাজ থাকবে, কিন্তু এই মুহূর্তে বিশ্রাম আপনার খুব প্রয়োজন। শাহ এবং বাদশাহ আহমদ মুসাকে গাড়ি বারান্দা পর্যন্ত এগিয়ে দিলেন। তাদের সালাম দিয়ে গাড়িতে বসল আহমদ মুসা। আহমদ মুসার গাড়ি যখন পার্ক এভিনিউ অতিক্রম করছিল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি গাড়ির মিছিল তখন স্টেট গেস্ট হাউসের দিকে এগিয়ে যাচ্ছিল।